নমস্কার, আমি অংশুমান রয়। আমার টপিক গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। মহাকর্ষ কাকে বলবো? মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু পরস্পরকে একটি বল দ্বারা আকর্ষণ করে, সেই বলটাকেই বলি আমরা মহাকর্ষ বল, বা এক কথায় মহাকর্ষ বলে থাকি। মহাকর্ষ বলের সম্বন্ধে জানার আগে তার আগে গ্রহগুলোর মহাবিশ্বের গ্রহগুলোর গতি কেমন হয় সেই সম্পর্কে আমরা জানব। বিজ্ঞানী কোপার্নিকাস সর্বপ্রথম বলেন যে সূর্য স্থির, সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো তার চারপাশে ঘুরছে। তার আগে পর্যন্ত ধারণা ছিল মানুষের যে পৃথিবী স্থির, তার চারদিকে অন্যান্য সূর্য গ্রহগুলো আরো ঘুরছে। বিজ্ঞানী কোপার্নিকাসের পর বিজ্ঞানী টাইকো ব্রাহে বিভিন্ন গাণিতিক প্রমাণ দিয়ে তিনি বলেন যে সূর্য স্থির, তার চারদিকে পৃথিবী ঘুরছে বা অন্যান্য গ্রহগুলো ঘুরছে। তারপরে গ্যালিলিও এবং সর্বশেষ যিনি এ সম্বন্ধে একদম স্পষ্ট ধারণা দিয়েছিলেন গ্রহগুলোর গতিপথ কেমন, তিনি হচ্ছেন বিজ্ঞানী জন কেপলার। তার প্রথম সূত্রটা হলো এই যে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, এবং সূর্য কোথায় থাকে? সেই উপবৃত্তের একটা দুটো ফোকাসের মধ্যে যে কোনো একটা ফোকাসে থাকে, এবং গ্রহগুলো সেই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়ায়। এটা হচ্ছে তার প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্র হচ্ছে সূর্য এবং গ্রহগুলোর সংযোগ রেখা। সূর্য এবং এখানে যদি গ্রহ ভাবি, সূর্য এবং গ্রহের যে সংযোগ রেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। মানে যদি আমি ভাবি যে সূর্য এবং এই অবস্থানে ছিল পি অবস্থান থেকে পি ড্যাশে গেছে, তাহলে যদি ডেলটি সময়ে পি থেকে পি ড্যাশে যায়, সেই যে ক্ষেত্রফলটা অতিক্রম করে সেটাকে আমরা ডেল এ যদি ভাবি, দেখা যাবে যখন আমরা ভাববো এখানে যদি কিউ আর এটাকে কিউ ড্যাশ ভাবি, সেই একই সময় ডেলটি সময়, এখন যদি কাউন্ট করে ডেলটি সময় সে পি থেকে কিউ ড্যাশে যাবে, কতটা যাবে সেটা নির্ভর করবে কার উপর? সে কতটা এরিয়া আছে। অবশ্যই আমরা দেখব ক্যালকুলেশন করে এই এরিয়া আর এই এরিয়া, দুটো এরিয়ার ক্ষেত্রফল সেম হবে। এটা তার দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্রটা বলছেন কি? এরপর আমরা দেখব কেপলারের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা বলছে কি, কোন একটা গ্রহের সূর্যের চারদিকে প্রদক্ষিণকালের বর্গ সেটির কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। মানে কি হলো, যদি প্রদক্ষিণ কালের বর্গ, মানে একবার এই উপবৃত্তাকার কক্ষপথে একটা গ্রহ সূর্যকে চারদিকে যে ঘুরছে তার যে সময়টা লাগছে সেটাকে আমরা যদি টি ভাবি, এর বর্গ কি হবে? এখন এই উপবৃত্তের যদি আমরা একটা দুটো অক্ষ ভাবি, একটা মেজর অ্যাক্সিস, এটাকে মাইনর অ্যাক্সিস বলা হয়, এটাকে সেমি মেজর অ্যাক্সিস, মানে ব্যাসার্ধটা যেটাকে বলছি সেমি মেজর অ্যাক্সিস। এইটাকে যদি আমরা আর ভাবি, সে বলছে কি টাইম পিরিয়ডের স্কোয়ার এবং সেই আর এর কিউবের সঙ্গে সমানুপাতিক হবে। এটা হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। এইটা ছিল কেপলারের তিনটা সূত্র, যেটা প্রথম সূত্রটা আরেকবার রিপিট করি। প্রথম সূত্রটা হচ্ছে কি না, সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে এবং সূর্য এই উপবৃত্তের একটা ফোকাসে থাকে, এবং যেটা দ্বিতীয় সূত্র বলছে কি যে সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল সে অতিক্রম করবে। আর তৃতীয় সূত্র যেটা হলো টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এই গেল কেপলারের সূত্র, গ্রহের গতি সংক্রান্ত। এবার আমরা পড়ব নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। আগেই বলেছি যে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু পরস্পরকে একটা আকর্ষণ করে, পরস্পরকে যে বল দেয় তাকে আমরা গ্র্যাভিটেশন বলে থাকি। এখানে ঠিক তেমনিভাবে আমরা যে কোনো দুটি বস্তু নিয়েছি, যেটা হচ্ছে M1 এবং M2, এই বলের মানটা আমরা ক্যালকুলেশন করবো এবার, এবং এদের মধ্যবর্তী দূরত্বকে আমরা আর ধরেছি। এবার এই বলটা এই ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক হয়। মানে ভর যদি বাড়ে, এদের যত ভর বাড়বে এদের দুটো বস্তুর মধ্যে, তত এদের আকর্ষণ বলটাও বাড়বে। আর বলেছে কি এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এদের দূরত্বটা যত বাড়বে এদের ভরের মানে আকর্ষণ বলের মানটাও তত কি হবে? এই স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিতে হারে কমবে। এটা তাহলে যদি দেখি একসঙ্গে যদি লিখি, তাহলে এফ সমানুপাতিক কি পাবো? M1 M2 বাই আর স্কোয়ার। এটাকে আমরা ভেদের সূত্র লাগিয়ে এটা যদি ইকুয়াল করি, তাহলে এফ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আছে M1 M2 বাই আর স্কোয়ার। একই রকম ভাবে এখানেও একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে জি। এই জিটার কিন্তু একটা বিশেষ নাম আছে, যেটাকে আমরা বলে থাকি ইউনিভার্সাল
গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এর মানটা কিন্তু নির্দিষ্ট। ক্যালকুলেশন করে দেখা গেছে এর মান এসআইতে হয় জি ইকাল টু 1.67 ইন্টু 10⁻11 ইন এসআই ইউনিট। এটাকে আমরা ক্যালকুলেশন করে এখানে মানগুলো বসাই, যদি এদের এককগুলো বসিয়ে দেখি বল আর ভর আর আর এর যদি এককগুলো বসাই তাহলে দেখবো কি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে জি এর মান। এই নিউটন, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ল ও বলা হয়, গ্র্যাভিটেশনাল ল অফ নিউটনের গ্র্যাভিটেশন মহাকর্ষীয় সূত্র এটাকে বলে থাকি আমরা। এবার এই সূত্রটা কতটা সার্বজনীন, বা আমরা বলতে পারি এই সূত্রটা কতটা ইউনিভার্স অফ দ্য ল অফ গ্র্যাভিটেশন, ইউনিভার্সালিটি অফ দ্য ল অফ গ্র্যাভিটেশন। মহাকর্ষ সূত্রের সার্বজনীনতা কি না, নিউটনের মহাকর্ষ সূত্রটা শুধুমাত্র দুটি বস্তুর ভর এবং দূরত্বের উপর নির্ভরশীল। আমরা সহজেই দেখলাম এইটা শুধুমাত্র ভর আর দূরত্বের উপর নির্ভরশীল। এর যে এই আকর্ষণ বলটা বস্তু দুটোর কঠিন কিংবা তরল কিংবা গ্যাসীয় এদের উপর কোনো নির্ভরশীল নয়। যে হোক না কেন এই সূত্রটা একইভাবে কাজ করবে, এদের যে স্টেট হোক না কেন, যে কোনো স্টেটের ক্ষেত্রে এদের কোনো রাসায়নিক উপাদান কিংবা উষ্ণতা, বস্তুদের মধ্যবর্তী মাধ্যম কোনো কিছুরই উপরই এই বলটা নির্ভর করে না। তার জন্য এটাকে সার্বজনীন ধ্রুবক হিসেবে ধরা হয়। কিন্তু কিছু একটা কন্ডিশনে আমরা বলতে পারি, শুধুমাত্র যেখানে আইনস্টাইনের আপেক্ষিকবাদ, অর্থাৎ কি যদি কোনো বস্তুর ক্ষেত্রে রিলেটিভ মোশন দেখা যায়, কোনো বস্তু দুটোরই গতিশীল অবস্থায় আছে, সেক্ষেত্রে কি হয় এই বস্তুর একটা ন্যূনতম একটা মানের পার্থক্য দেখা যায়, একটা খুব ক্ষুদ্র মানের পার্থক্য, যেটাকে আমরা লিখতে পারি যেটাকে এফেক্টিভ মাস। মানে যদি গতিশীল থাকে তখন বস্তুর একটা ভরের একটা পরিবর্তন হয়, যেটাকে এফেক্টিভ মাস এম স্টার হিসেবে বলতে পারি m0/√1 - v²/c²। এই মানের জন্য এই যে মাসটা যখন m1 থাকছে, m1 এর মানটা একটু পরিবর্তন হবে, m2 এর মানটাও পরিবর্তন হবে, কিন্তু দেখা যাচ্ছে এই মানের যে পরিবর্তনটা খুব কম, সেই জন্য এই মানটাকে আমরা নেগলেক্ট করতে পারি, মানে বলতে পারি যেটা সার্বজনীনতা এর কোনোভাবেই মানে ক্ষুণ্ণ হয়নি। শুধুমাত্র একটা কন্ডিশন দেখব, যখন এই মানে অতি ক্ষুদ্র দূরত্বে যখন থাকবে দুটো বস্তু, মানে আমি বললাম কি এটা যত বেশি দূরত্ব হোক না কেন, যত কম দূরত্ব হোক না কেন, এদের এই লটা সব জায়গায় সমানভাবে কাজ করে। কিন্তু দেখা গেছে 10⁻⁹ মিটার এই দূরত্ব থেকে আরো যদি কম দূরত্ব হয় কিংবা এই দূরত্বের ক্ষেত্রে এই লটা তখন খাটে না, আর বাকি সমস্ত ক্ষেত্রে এই লটা প্রযোজ্য। এখন দেখব আমরা গ্র্যাভিটি এবং অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার গ্র্যাভিটি কাকে বলবো, গ্র্যাভিটেশন হয়ে গেল। গ্র্যাভিটেশন কাকে বললাম, যেটা মহাকর্ষ মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর ক্ষেত্রে। গ্র্যাভিটিটা হচ্ছে পৃথিবী যখন কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে, যে বল দেয় তাকেই বলি আমরা গ্র্যাভিটি। এবার সোজা কথা ধরো, এটাকে আমরা পৃথিবী ধরলাম, এটাকে আমরা পৃথিবী হিসেবে কল্পনা করলাম, যার ব্যাসার্ধকে আমরা আর হিসেবে ধরলাম, ক্যাপিটাল আর। এবং একটা যে কোনো একটা বস্তু ধরো আমরা ধরলাম পৃথিবীর কেন্দ্র থেকে স্মল আর ডিস্টেন্সে আছে, তখন এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে একটা বল দ্বারা টানে, সেই বলটাকে আমরা এফ হিসেবে ধরতে পারি। এই এফ সমান আমরা লিখতে পারি, আমরা মহাকর্ষ সূত্র থেকে আমরা জানি, সেখানে জানতাম কি এফ সমান জি ইন্টু m1 m2 বাই এখানে আর স্কোয়ার। এখানে ঠিক একই রকম ভাবে এখানে পৃথিবীর ভরটাকে একটা ধরে নিয়েছি, এই m1টা এখানে ক্যাপিটাল এফ আর m2টা স্মল এম, দূরত্বটা আমি ধরেছি একই রকম ভাবে রেখেছি আর। তাহলে সেক্ষেত্রে আমরা এফ ইকাল টু বলতে পারি জি m বাই আর স্কোয়ার। এখানে ক্যাপিটাল এমটা পৃথিবীর ভর। এবার আমরা কোনো বস্তুকে টানছি, এবার আমি ধরলাম যখন একটা বল দ্বারা টানছে, যেহেতু এটা একটা বড় বস্তু, এটা খুব ক্ষুদ্র, তার জন্য এই বস্তুটা পৃথিবীর দিকে এগিয়ে আসবে। এবার এর দরুন আমরা বলতে পারি যে এর একটা বেগের সৃষ্টি হবে, এর একটা ত্বরণের সৃষ্টি হবে, যার ফলে এসে পৃথিবী পৃষ্ঠে এসে পড়বে। তার জন্য সেই ত্বরণটাকে যদি আমরা স্মল জি আকারে ধরে থাকি, যেটাকে ত্বরণ বলতে অ্যাক্সেলারেশন বলছি, সেটাকে এম জি মানে এম এ হতো, এখানে এম জি ধরলাম, এম জি সমান, তাহলে আমরা লিখতে পারি এফ এর জায়গায় এম জি বসিয়ে দিলাম, এম জি সমান তাহলে এইটা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার। এই জিটাকেই বলছি আমরা এখানে, জিটাকেই বলছি আমরা কত, এটাকে এই জিটার একটা অ্যাক্সেলারেশন, তো এই অ্যাক্সেলারেশনটা বলছি মানে অভিকর্ষীয় বলের দরুন অ্যাক্সেলারেশন হচ্ছে, তার জন্য এটাকে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হিসেবে বলছি। এটাকে দেখলাম কি এখানে যেহেতু জিটা কনস্ট্যান্ট, আমরা আগেই বলেছি জিটা কনস্ট্যান্ট, এমটা পৃথিবীর ভর সেটাও কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি যে এটা যখন পৃথিবী পৃষ্ঠে হবে, এটা পৃথিবী পৃষ্ঠে এর মানটা আর স্কোয়ার, পৃথিবী পৃষ্ঠের মানটা আরটা, এটাও কনস্ট্যান্ট পৃথিবীর ব্যাসার্ধ হিসেবে যখন বস্তুটা এখানে পৌঁছাচ্ছে। এবার যদি আমরা দেখি এই ত্বরণের মানটা কি হয়,
এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে যত এই পৃথিবীর কাছাকাছি আসবে মানে আরটা তত কমবে, মানে জি এর মানটাও তত বাড়বে। এটা হচ্ছে কি আমরা বলতে পারি গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই জি এর মানটা তত বাড়বে যতটা আমরা ব্যাসার্ধটা যত কমবে। এবার এইখানে যেহেতু আমরা জি এম আরটা সবই কনস্ট্যান্ট, তাহলে এর মানটা ক্যালকুলেশন করে আমরা দেখেছি এই জি এর মানটা পৃথিবী পৃষ্ঠে হয়, পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রে আর হয়, পৃথিবী পৃষ্ঠে জি এর মানটা হয় 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এটা সিজিএসে, আর এসআইতে হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এসআই ইউনিটে আমরা ধরতে পারি। এবার আমরা কয়েকটা জিনিস দেখব, যেটা হচ্ছে এই যে জি এর মান, জি দেখলাম কি আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন লক্ষ্য করি আমরা। যখন আমরা দেখলাম কি এই অভিকর্ষ ত্বরণের মানটা কি হয়, এই দূরত্বের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে যত দূরত্ব বাড়বে তত যত দূরে যাব, পৃথিবী পৃষ্ঠ থেকে যত দূরে যাব এই জি এর মানটা ততটা কমতে থাকে, হ্রাস পায়। সেই জিনিসগুলো আমরা দেখব জি এর মানটা কখন কখন কমে কখন বাড়ে, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বিলো অ্যান্ড অ্যাবভ দ্য সারফেস অফ দ্য আর্থ। প্রথমে আমরা বিলো দেখব, যখন আমরা গভীরে যাচ্ছি। একটা আমরা এটা কল্পনা করলাম যে এটা একটা পৃথিবী, এটা একটা পৃথিবী পৃষ্ঠ আমরা কল্পনা করলাম, যার ব্যাসার্ধকে আমরা আর ধরেছি, যার ব্যাসার্ধকে আর। এবার একটা বস্তু আমরা সুড়ঙ্গ করে ধরো কিছুটা গর্ত করে আমরা ঢুকে গেলাম, কতটা গর্ত করলাম যেটাকে আমরা স্মল এইচ গর্ত করে আমরা ভেতরে গেলাম বলে মনে করলাম, যেটা পৃথিবীর সেইখানে একটা বস্তুকে নিয়ে গেলাম, যেটা ভরটাকে ধরলাম আমরা কত স্মল এম, এই ক্ষুদ্র বস্তুটা। এবং এই যে এখন দেখো, এখন টোটাল বস্তু পৃথিবীর ভরটা ছিল কত, টোটাল মোট ভরটা এম ছিল, এটার ভরটা এম ছিল, কিন্তু এই যে ছোট একটা সারফেসকে এখন আমরা এই যে জায়গায় নিয়ে গেছি সেই এইচটা বাদ দিয়ে একটা স্ফিয়ার কল্পনা করব। এখন এই যে স্ফিয়ারটা কল্পনা করেছি সে যতটা মাসকে এনক্লোজ করেছে সেটাকে আমরা এম ড্যাশ হিসেবে কল্পনা করলাম। তাহলে এখন আমরা দেখি যদি এই অবস্থানে আমরা ক্যালকুলেশন করলে দেখব, ক্যালকুলেশনটা আমাদের এখানে প্রয়োজন নেই, ক্যালকুলেশন করলে দেখব আমাদের সেই জি এর মানটা কত হয়, হ্রাস পায় কতটা, জি ড্যাশ ইকাল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এবার আমরা দেখব উপরে কতটা হয়। যদি আমরা এখন পৃথিবী পৃষ্ঠ থেকে, এটা যে পৃথিবী হিসেবে কল্পনা করলাম, পৃথিবী পৃষ্ঠ থেকে যদি উপরের দিকে যাই, আমি দেখলাম গভীরে গেলেও জি এর মান কমছে। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে যদি যাই, ধরলাম আমি পৃথিবী পৃষ্ঠ থেকে এর ক্যালকুলেশনটা এটাকে এই ধরলাম, তাহলে সেক্ষেত্রেও ক্যালকুলেশন করে দেবো, যেটাকে আমরা যদি এখন জি ডবল ড্যাশ হিসেবে ধরি, তাহলে জি ডবল ড্যাশ ইকাল টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। দেখলাম কি মানে জি এর মানটা কমছে, আগেও কমছিল এখনও কমছে। তাহলে আমরা জি এর পরিবর্তনটা কেমন লক্ষ্য করলাম, যে আমরা যদি গভীরে যাই, গভীরে গেলেও জি এর মানটা আমরা দেখলাম কি গভীরে যখন গেলাম তখনও জি এর মানটা একটা পরিবর্তন হলো, জি ইকাল টু জি ড্যাশ ইকাল টু জি হোল ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। আবার যখন উপরে গেলাম তখন উপরে গেলেও জি এর মানটা ক্যালকুলেশন করলে দেখবো জি হোল ইন্টু 1 মাইনাস 2h বাই আর। এবার আমরা সেই জি এর মানটা একটা গ্রাফের সাহায্যে মনে রাখার চেষ্টা করব, যে কোথায় সর্বোচ্চ হচ্ছে কোথায় সর্বনিম্ন হচ্ছে। আমি এদিক বরাবর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর আমি জি কে কল্পনা করছি, জি এর মানের পরিবর্তন, আর এক্স অ্যাক্সিস বরাবর আর দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্রটাকে আমি ধরেছি, যেমন এখানে ও, এই জন্য এখানে ও লিখেছি। এবার পৃথিবীর কেন্দ্র থেকে ধরো এরকম দূরত্ব বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব ধরো আমি এই পজিশনে যখন এলাম, পৃথিবী পৃষ্ঠ এলাম, তখন এই আর ইকাল টু স্মল আর ইকাল টু ক্যাপিটাল আর। আবার পৃথিবী পৃষ্ঠ থেকে আবার উপরে যাচ্ছি, তখন আবার স্মল আর এর মান ধীরে ধীরে বাড়ছে। তাহলে এবার যদি গ্রাফের সাহায্যে আমরা দেখি, দেখো পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, তখন জি এর মানও কোনো কিছু নেই, 0। যখন আর 0 তখন জি 0, আর এর মান ধীরে ধীরে বাড়াচ্ছি, বাড়তে 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 যখন আর ইকাল টু আর হলো, তখন জি এর মানটা তখন সর্বোচ্চ, জি এর মানটা তখন সর্বোচ্চ হিসেবে আমরা ধরছি, তখন এইখানটায় জিটা সর্বোচ্চ। এবার এটা পৃথিবী পৃষ্ঠ। এবার দেখো আবার যখন আমরা আগেই ক্যালকুলেশনগুলো দেখেছি যে জি এর মানটা যত বাড়বে, আর এর মানটা যত বাড়বে তাহলে জি এর মানটাও তত কমতে থাকবে। তার প্লট রেখা আকারে যদি দেখি এরকম ভাবে আমরা দেখতে পাবো। এবার আমরা দেখলাম তাহলে ম্যাক্সিমাম জি এর মানটা কখন হয়, ম্যাক্সিমাম হচ্ছে আর যখন আর ইকাল টু আর পৃথিবী পৃষ্ঠ, যখন অ্যাট পিতে, যখন আমরা পিতে যাব তখন আর এর মানটা আমরা দেখলাম কি সর্বোচ্চ। আর যখন আমরা কিউতে যাব তখনও কমছে, যখন জিরো ওতে যাব তখন পি এর মানটা জি এর মানটা তখন জিরো, জি এর মানটা জিরো, আর পিটা ম্যাক্সিমাম হয় পিতে, জি এর মানটা ম্যাক্সিমাম হয় 9.8, অ্যাট কিউতে জি ইকাল টু নিয়ার ইকাল টু জিরো হয় না, পুরোপুরি শূন্যের কাছাকাছি। এই গেল জি এর পরিবর্তন। তাহলে আমরা দেখলাম কি অভিকর্ষীয় ত্বরণ
অভিকর্ষ ত্বরণের মানটা পরিবর্তন হয় কেমন, মানে উচ্চ দূরত্বের উপর ভিত্তি করে অভিকর্ষ মানটা আমরা আগেই দেখেছি যে জি সমানুপাতিক 1/r²। কিন্তু যখন গভীরে যাচ্ছে তখন যেহেতু এনক্লোজ, যতটা পৃথিবীকে এনক্লোজ করছে, যতটা পৃথিবী মানে ভেতরকার পৃথিবীকে, মানে যদি আভ্যন্তরীণ যে একটা সারফেস তখন কল্পনা করবো, তখন তার পুরোপুরি পৃথিবীর মাস থাকে না, সেই মাসের দরুন জি এর মানটা একটা পরিবর্তন হয়ে যায়, কমে যায়। আর এমনিতে যখন উপরের দিকে যাই তখন এই আর এর দরুন জি এর মানটা কমে। তাহলে আমরা দেখলাম কি জি এর মানটা সর্বাধিক হয় কোথায়, পৃথিবী পৃষ্ঠে। এবার আরো একটা কারণেও জি এর অভিকর্ষ ত্বরণের মানটা পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে কি না তার আহ্নিক গতির দরুন। এরপরে আমরা দেখব যে জি এর মানের পরিবর্তন হয় আরো একটা কারণে, যেটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির দরুন। পৃথিবী যে নিজের অক্ষকে কেন্দ্র করে যে ঘোরে, পৃথিবীর এই আহ্নিক গতির দরুন কি হয়, পৃথিবীর একটা জি এর মান হ্রাস পায়। আমরা সেই জি এর মানের এখানে কোনো প্রমাণ দরকার নেই, এই সূত্রটার দিকে যদি তাকাই, জি ড্যাশ ইকাল টু জি ইন্টু 1 - ওমেগা স্কোয়ার আর বাই জি হোল ইন্টু কস থিটা। যেখানে এই থিটাটা কি, থিটাটা হচ্ছে এর অবস্থান। এই যদি আমরা এই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, আমরা যদি দেখি এই নিরক্ষরেখাকে মানে সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, সেই কোণটা হচ্ছে থিটা। আমরা দেখি যে কোন একটা বস্তুর যদি ওজন মাপি, তার সর্বাধিক হ্রাস হয় কোথায়, নিরক্ষীয় অঞ্চলে। এই হ্রাসটা কারণ কি, যদি আমরা ধরলাম তো এই আহ্নিক গতি, এই আহ্নিক গতি কারণে একটা যদি ভাবি আমরা যে যেমন করে নাগরদোলায় বসলে আমাদের বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা হয়, ঠিক তেমনি পৃথিবীতে তার নিজের অক্ষকে কেন্দ্র করে ঘোরে। সেই জন্য এই অক্ষের সঙ্গে ঘোরার দরুন এর একটা বাইরের দিকে একটা বল কাজ করে, যেটাকে আমরা অপকেন্দ্র বল বলে থাকি, যেটাকে এম ওমেগা স্কোয়ার আর হয়। যদি এম পরিমাণ এখানে এম ভরে বস্তু রাখি, তাহলে এম ওমেগা স্কোয়ার আর হয়। সেই সূত্র থেকে আমরা দেখতে পারি, প্রমাণ করতে পারি জি ড্যাশ ইকাল টু জি ইন্টু 1 - ওমেগা স্কোয়ার আর বাই জি হোল ইন্টু কস থিটা। মানে আমরা দেখলাম কি এই যে জি এর হ্রাস হওয়া মানে কি, আমরা জানি ওজন সমান এম জি। তাহলে এই জি এর হ্রাস হওয়া মানে এম এর হ্রাস, মানে আমাদের টোটাল ওয়েটের হ্রাস হবে, মানে আমাদের যে ওজনটা পরিমাপ করবো সেই ওজনের পরিমাণটা কিছুটা কম হবে। দেখা গেছে যে আমরা যদি এই থিটাটার উপর যেহেতু ডিপেন্ডেন্ট, থিটার মানটা যদি 90 ডিগ্রি হয়, মানে তখন অবস্থানটা এই থিটা বাড়তে বাড়তে মানে মেরুতে চলে যাবো। মেরুতে এই জি ড্যাশের মানটা, অ্যাকচুয়াল প্রকৃত জি এর মানটা আমরা পেয়ে থাকি। জি ড্যাশ ইকাল তখন জি হয়ে যায়, মানে cos 90 মানে 0, মানে এটা টোটালটাই 0 হয়ে যায়, তখন জি ড্যাশ ইকাল 0 হয়ে যায়। আর নিরক্ষ অঞ্চলে যদি আমরা এইখানটায় ধরি, তখন এটা ব্যাসার্ধটা, এটা তখন ম্যাক্সিমাম পৃথিবীর ব্যাসার্ধ, যখন আর হিসেবে আর ইকাল টু আর হয়ে যায়, মানে এটা তখন টার্মটা পাই জি ড্যাশ সমান জি হোল ইন্টু ওমেগা স্কোয়ার আর বাই জি, মানে তখন এই মানটা তখন এটা মিনিমাম হয়। দেখা গেছে এটা জি এর কত পার্সেন্ট হ্রাস হয়, 0.3454% হ্রাস পেয়ে যায়, মানে যেটা প্রকৃত জি তার থেকে এই মানটাও হ্রাস পায়। এটা গেল জি এর মানে পরিবর্তন কিভাবে হয়। তিনটা কারণ আমরা দেখলাম, একটা গভীরে গেলে, একটা উপরে গেলে, আর একটা পৃথিবীর নিজের আহ্নিক গতির দরুন। এরপর আমরা দেখব যেটা এসকেপ ভেলোসিটি বা এসকেপ স্পিড, মুক্তিবেগ। আমরা জানি যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি পৃথিবী থেকে উপরের দিকে যদি কোনো বস্তুকে ছুঁড়ে দিই, সে আবার পৃথিবী পৃষ্ঠে ঘুরে আসে। আমরা যা কিছু ছুঁড়ি না কেন, সে আবার পৃথিবী পৃষ্ঠে আবার ঘুরে আসে পৃথিবীর আকর্ষণ বলের দরুন। এসকেপ স্পিড বা এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ এমন একটা বেগ, যে বেগটা দেওয়ার দরুন কোনো একটা বস্তুকে যদি সেই বেগটা দিই, তাহলে সেটা পৃথিবী পৃষ্ঠের থেকে বেরিয়ে সে আর পৃথিবী পৃষ্ঠে কখনো ফিরে আসে না, পৃথিবীর আকর্ষণ বল কাটিয়ে সে মহাশূন্যে বিলীন হয়ে যায়। এইরকম একটা বেগকে বলে থাকি আমরা এসকেপ ভেলোসিটি বা এসকেপ স্পিড, যেটাকে আমরা ভি ইকাল টু লিখতে পারি √2gr, যেখানে জি আমরা জানি অভিকর্ষ ত্বরণ, আর আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর এটাকে যদি অন্য ফর্মে আরেকটা লেখা যায় √2gm/r। এটাকে এই যেটা তো জানি আমরা মহাকর্ষীয় ধ্রুবক, এটা পৃথিবীর ভর, এটা হচ্ছে আর। পৃথিবীর ক্ষেত্রে এই এসকেপ ভেলোসিটি মান ক্যালকুলেশন করে আমরা দেখেছি, এটা মানটা কত হয় 11.2 কিমি পার সেকেন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, 11.2 পার সেকেন্ড। কিন্তু চাঁদের ক্ষেত্রে এর মানটা হয়ে যায়, চাঁদের এই মুক্তিবেগের মানটা হয় 2.4। এবার আমরা যদি দেখি একটু পৃথিবীর যে বিভিন্ন হালকা গ্যাসগুলো আমরা পৃথিবীতে পাই না কেন, হাইড্রোজেন, হিলিয়াম, যদি দেখা যায় না, পৃথিবী এমনিতেই পৃথিবী যখন তৈরি হয় একদম প্রথম অবস্থায় একটা জ্বলন্ত পিণ্ড হিসেবে ছিল বলে আমরা ভেবে থাকি, তার টেম্পারেচার অনেকটা বেশি ছিল। সেই সময় কি হয়, এমনিতেই যে হালকা গ্যাসগুলো যেমন হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেনের আরএমএস বেগ প্রায় 5 কিমি পার সেকেন্ড ছিল, এবং তার যে টেম্পারেচার ধরুন ওর মুক্তিবেগও তখন আরও বেশি ছিল। মানে আমরা ধরতে পারি যেহেতু আরএমএস বেগ 5 কিমি পার সেকেন্ড, 11.2 কিমির পাশাপাশি কিছু কণার বেগও ছিল। তার জন্যই ওটা কি হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে বেরিয়ে গেছে। মানে আমি বললাম যে কোনো বস্তুকে যদি আমরা
11.2 কিমি পার সেকেন্ড এই বেগটা দিয়ে দিই, তাহলে সে আর পৃথিবী পৃষ্ঠে থাকবে না। এই কারণেই পৃথিবীতে বিভিন্ন হালকা গ্যাসগুলো নেই। একই কারণে, ওই একই কারণের জন্য পৃথিবীতে, যেহেতু চাঁদের ক্ষেত্রে যদি ভাবি আমরা, চাঁদ কিংবা বুধ, এখন কোনো বায়ু নেই। তার কারণ হচ্ছে এদের যে ভেলোসিটি, যেটা মুক্তিবেগ, এদের ক্ষেত্রে মুক্তিবেগ যেটা 2.4, চাঁদের ক্ষেত্রে যদি দেখি আমরা 2.4। এই জন্য এদের ক্ষেত্রে কি হয়, যেটা আমরা পৃথিবীর তুলনায় ওর মুক্তিবেগের ভাবতে পারি 1/5 সেই কারণে কি হয়, এদের যে গ্যাসগুলোতে, এমনিতেই গ্যাসগুলো যে আরএমএস বেগ এই মুক্তিবেগের কাছাকাছি, তার সেই কারণেই ওখানকার যে বায়ুমণ্ডল থাকার কথা ছিল সেটা নেই। এই মুক্তিবেগের দরুনই সেখানে কোনো বায়ু নেই। এটা হচ্ছে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের সম্বন্ধে এটা আমরা বলতে পারি। এবং এখানে যেটা আরেকবার বলি, যেটা মনে রাখতে হবে আমরা, মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিমি পার সেকেন্ড। এরপর যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। আমরা পৃথিবী থেকে এই কৃত্রিম উপগ্রহগুলোকে রকেটের সাহায্যে খাড়াভাবে কিংবা পূর্ব দিকে একটু কোণ করে উৎক্ষেপণ করা হয়, এবং উপগ্রহের পেছনে সাজানো রকেট সমূহের সাহায্যে এর গতিমুখ এমনভাবে পাল্টানো হয় যাতে একটি নির্দিষ্ট উচ্চতা পৌঁছায় এবং গ্রহগুলি যথাযথ মানের অভিমুখে বেগ অর্জন করে, এবং সেটি কি হয়, একটি নির্দিষ্ট কক্ষপথ নিয়ে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করতে থাকে, প্রদক্ষিণ করে আর কি। এই সমস্ত উপগ্রহগুলোকে আমরা যেহেতু পৃথিবী পৃষ্ঠ থেকে পাঠাই, এর জন্য একে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট বলে, যেটা অবশ্যই কেপলারের সূত্র মেনে চলে। কেপলারের সূত্রগুলো ওরা ফলো করে এই কৃত্রিম উপগ্রহগুলো। এদের বেগটা হয় এমনই, বেগের যদি আমরা এই কেপলারের সূত্র থেকে নির্ণয় করলে আমরা দেখব এদের বেগ হয় v সমান r ইন্টু √g/r+h। মানে এইটা হচ্ছে উচ্চতা, কতটা উচ্চতায় আমরা প্রতিস্থাপন করব, তারপর তার বেগটা কেমন হয়, এবং আরটা হচ্ছে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, আর জিটা তো আমরা জানি অভিকর্ষ ত্বরণ। এবার এগুলো কৃত্রিম উপগ্রহ অনেক রকম হয়, যেটাকে আমরা কিছু কিছু উপগ্রহকে পৃথিবীর খুব কাছাকাছি প্রতিস্থাপন করা হয়। আবার কিছু কিছু উপগ্রহকে আমরা যদি দেখলে এমনই মনে হবে যেন স্থির, যেটাকে বলে থাকি আমরা জিও স্টেশনারি স্যাটেলাইট। আবার কিছু কিছু উপগ্রহ যেটা ওরা কি হয়, পৃথিবীর পোলার বরাবর ঘুরতে থাকে, মেরু উপগ্রহ যেটা বলি, মানে নিরক্ষীয় তলের পরিবর্তে এটা মেরুতল বরাবর ঘুরতে থাকে। আর জিও স্টেশনারি স্যাটেলাইটটা কি, জিও স্টেশনারি স্যাটেলাইটটা তাকেই বলবো, অর্থাৎ কি তাকে এর আরেকটা নাম পার্কিং উপগ্রহ বলা হয় ওকে। তার কারণ কি, আমরা যদি দেখি ওকে দেখবো স্থির বলে দেখবো আর কি, যেন মনে হচ্ছে যেন আমরা দেখবো এটা যেন স্থির অবস্থায় আছে। তার কারণ কি, পৃথিবীর যে আহ্নিক গতি, এর গতিটা এমনভাবে আমরা দিয়ে থাকি, পৃথিবীর আহ্নিক গতি যেভাবে হয়, পৃথিবীর আহ্নিক গতির সঙ্গে এর যে গতিবেগ পুরো সেম করে দেয়, ফলে আপেক্ষিক বেগটাকে শূন্য ধরা হয়, এবং আপেক্ষিক বেগ শূন্য হওয়ার কারণেই একে আমরা স্থির হিসেবে ধরে থাকি, দেখে থাকি আর কি, দেখি। এই জন্য একে পার্কিং উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়। এর উচ্চতা আমরা দেখতে পারি, এর উচ্চতা প্রায় h=, আমরা বলতে পারি r মাইনাস ক্যাপিটাল আর স্মল আর মাইনাস আর, যেটাকে বলছি h, যেটাকে মানে পৃথিবী পৃষ্ঠ থেকে যে উচ্চতা সেটা প্রায় আমরা 36,000 কিমি হয় বা এর কাছাকাছি হয়। তার প্রকৃত মানটা যদি দেখি ক্যালকুলেশন করলে 35,950 কিমি এটা হয়ে থাকে। এর বেগটা প্রায় দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে 3.08 কিমি পার সেকেন্ড, এটা আমরা দেখতে পারি। এটা জিও স্টেশনারি স্যাটেলাইট। এই জিও স্টেশনারি স্যাটেলাইটের গুলো যদি আমরা ব্যবহার দেখি, জিও স্টেশনারি স্যাটেলাইটের সাহায্যে কি করা হয় না, এদের আবহাওয়া পর্যবেক্ষণ, আমরা যে আবহাওয়া ওয়েদার যেটা পর্যবেক্ষণ করতে পারি, রেডিও টিভি সম্প্রচার করতে পারি, টেলিযোগাযোগ এগুলো করা যায়, বিভিন্ন খেলা, বিভিন্ন গান বাজনার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা যায় এই জিও স্টেশনারি স্যাটেলাইটের সাহায্যে। এবার আরেকটা এর তো দেখলাম এর টাইম পিরিয়ড, তাহলে এর টাইম পিরিয়ড যদি বলি, এর টাইম পিরিয়ডটা কত হবে 24 ঘন্টা। মানে একই রকম আমাদের পৃথিবী একদিনে যে এক পাক ঘুরে, তো 24 ঘন্টায় এক পাক ঘুরে আহ্নিক গতিটা যেটা হয়, আহ্নিক গতি ধরুন যে এক পাক ঘুরে, সেটা 24 ঘন্টায় ঘুরে। তাহলে একই রকম ভাবে এই জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো টাইম পিরিয়ড যদি বলি আমরা মনে রাখি, তাহলে T = আমরা বলতে পারি 24 আওয়ার্স। এবার পোলার উপগ্রহগুলো কি হয়, এগুলো কি হয়, আরেকটা জিনিস যেটা বলিনি, যে জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো অবশ্যই পৃথিবীর যে নিরক্ষীয় তল থাকে, নিরক্ষীয় তলে আমরা এগুলো প্রতিস্থাপন করতে থাকি, নিরক্ষীয় তলে প্রতিস্থাপন করে থাকি। আর আমি একটু পরে একটা ছবি দেখাবো আর এখন যেটা বলবো আমরা পোলার স্যাটেলাইটগুলো কি হয় না, এটা আগে দেখলাম জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো আমরা নিরক্ষীয় তলে, এটা কিন্তু নিরক্ষীয় তলে স্থাপন করা হয় না, এটা মেরুর মধ্যতল বরাবর স্থাপন করা হয়। এর উচ্চতা প্রায় কত হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে 700 থেকে 800 কিমি, এবং এর টাইম পিরিয়ড ধরা হয় 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে এক পাক পৃথিবীকে ঘোরে।
এগুলোকে আমরা পোলার উপগ্রহ বলি। আর কোনো স্থান থেকে এক স্থান থেকে অন্য স্থানে এর যে কোনো সম্প্রচার যেতে প্রায় 1/100 সেকেন্ড সময় লাগে, মানে প্রায় সময় পার্থক্য নেই বললেই চলে, আমরা হিসেবে ধরতে পারি এটা পোলার উপগ্রহ যেটাকে। এবার কথা হচ্ছে এই জিও স্টেশনের স্যাটেলাইট, এই জিও স্টেশনের স্যাটেলাইটটার কি হয়, একটা অসুবিধা আছে, মানে যদিও সেই অসুবিধাটাকে আমরা উপেক্ষা করতে পারি। এর দেখা গেছে যে কোনো একটা স্থান থেকে, এই যে ধরলাম আমরা প্রায় এর উচ্চতা 36,000 কিমি, তাহলে কোনো একটা জায়গা থেকে সম্প্রচার করলাম, সে আবার জায়গায় প্রতিফলিত হয়ে আবার ফিরে এলো, তাহলে এই 36 × 36 মানে প্রায় 72,000 কিলোমিটার যেতে একটা শব্দদ্রঙ্গে একটা কি হচ্ছে, একটা সময় লাগছে। সেই সময়টা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে 1/4 সেকেন্ড, মানে আমি যে কথাটা বলছি তার 1/4 সেকেন্ডের পর সেখানে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে এর দরুন একটা আমরা কথা বলার ক্ষেত্রে একটা অসুবিধা দেখা যেতে পারে, বা সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে অসুবিধা দেখা যায়, যেটা আমরা পোলার, সেটা সেই অসুবিধাগুলো দূর করতে পারি আমরা পোলার স্যাটেলাইট ইউজ করে। এই গেল উপগ্রহ। এবার আমি একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটাতে আমরা দেখলে বুঝতে পারবো যে পোলার কক্ষপথগুলো কোনগুলো, আর যে পার্কিং উপগ্রহ বা পার্কিং উপগ্রহের যে কক্ষপথ, আর কিংবা আমরা জিও স্টেশনারি স্যাটেলাইটের কক্ষপথ কোনগুলো, এই ছবিটা থেকে আমরা সহজেই বুঝতে পারবো।